হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ক্লাস আমরা যেটা করছিলাম তার 12 নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সকলে যারা যুক্ত হচ্ছ সকলকে বলবো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনের চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে রাখো এবং সমস্ত ভিডিও লিংক প্রথমে পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হতে ভুলবে না। দ্রুত তোমরা যুক্ত হয়ে যাও সেখানে। আজকের ক্লাসটি শুরু করব একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? তো দক্ষিণ ভারতে বিভিন্ন বংশরা শাসন করেছে, চালুক্য, চোল, পাণ্ড্য তো ইত্যাদি বংশদের মধ্যে কোনটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? তো অ্যান্সার হবে কোনটি? সেটা হবে, এটা হচ্ছে চোল যে রাজবংশ ছিল, চোল রাজবংশটি নৌশক্তির জন্য বিশেষভাবে বিখ্যাত ছিল। আচ্ছা, চোল রাজবংশটা আমরা সম্পর্কে একটু ছোট্ট করে জেনে রাখবো যে এটার প্রতিষ্ঠাতা কে ছিল। চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, চোলদের রাজধানী কোথায়? রাজধানী। এবং চোল বংশে যে সমস্ত শাসকরা এসেছে তাদেরকে আমরা জানি, যেমন হচ্ছে প্রথম প্রান্তক, তারপরে প্রতিষ্ঠাতা ছিলেন যিনি বিজয়ালয়, এবং চোলদের যেটা রাজধানী ছিল সেই রাজধানীটি ছিল তাঞ্জোর। কোথায়? তাঞ্জোর। এই তাঞ্জোরেই বিজয়ালয় তাদের চোল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। 1850 খ্রিস্টাব্দে তাঞ্জোরে তিনি তাদের রাজধানী স্থাপন করেন। তার পরবর্তী বিভিন্ন শাসকরা এসেছে, প্রথম রাজারাজ, তারপরে প্রথম রাজেন্দ্র চোল, বীর রাজেন্দ্র। তো প্রথম রাজেন্দ্র চোল ছিল চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, এই সমস্ত সম্পর্কে আমরা চোল বংশের সম্পর্কে ছোট্ট করে জেনে রাখলাম। এবং চোল বংশের সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখো, চোল বংশ কিন্তু অনেকগুলো মন্দির স্থাপন করেছিল, যেমন হচ্ছে বিজয়ালয় কর্তৃক চোলেশ্বর মন্দির, তারপরে যে তোমার বৃহদেশ্বর বা রাজেশ্বরের মন্দির তাঞ্জোরের প্রথম রাজারাজ কর্তৃক নির্মিত হয়েছিল, ইত্যাদি কিন্তু বিভিন্ন চোল শাসকদের দ্বারা নির্মিত স্থাপত্য কীর্তি ছিল। নেক্সট হচ্ছে অলিম্পিক পতাকার রিং এর কোন রং এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? তো অলিম্পিক যে তোমার হচ্ছে পতাকা, সেই অলিম্পিকের পতাকায় আচ্ছা কয়টি রিং থাকে? 5টি রিং থাকে। 5টি রিং বলা হচ্ছে, 5টি রিং কি করে থাকে? 5টি রিং 5টি মহাদেশের, এখানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে একত্রে আমেরিকা মহাদেশ ধরা হবে। তো আর থাকে 5টি মহাদেশ, 5টি মহাদেশকে কিন্তু তোমার প্রতিনিধিত্ব করে থাকে। যেমন দেখো বিভিন্ন রং থাকে, তার মধ্যে নীল, কালো, লাল, হলুদ, সবুজ। দেখো আমি এখানে লিখছি নীল, কালো, লাল এবং হচ্ছে সবুজ ইত্যাদি রং। দেখো এশিয়া মহাদেশের যেটা প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে হলুদ রং। বাকি থাকে আর 4টি, যে 4টি হচ্ছে তোমার নীল রং প্রতিনিধিত্ব করে ইউরোপ মহাদেশের, কালো রং প্রতিনিধিত্ব করে আফ্রিকার, লাল রং প্রতিনিধিত্ব করে আমেরিকার, আর সবুজ যে রংটি থাকে সেটা ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে সম্প্রতি 2023 সালের মাদ্রিদ ওপেন টুর্নামেন্ট জয়ী হলেন? মাদ্রিদ ওপেন যে টুর্নামেন্টটি হয়েছিল সেটার বর্তমান 2023 সালে সম্প্রতি জয়ী হয়েছিলেন কে? তো মাদ্রিদ ওপেন একটা টেনিস টুর্নামেন্ট, প্রথম সারি। এটাতে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি হচ্ছেন কে? কার্লোস আলকারাজ, তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। কার্লোস আলকারাজ আমি বলেছিলাম 2023-এর, তিনি হচ্ছেন উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন।
এবং তার সঙ্গে কার্লোস আলকারাজ কোন দেশের প্লেয়ার বলতো? কার্লোস আলকারাজ কোন দেশের টেনিস খেলোয়াড়? তিনি হচ্ছেন স্পেনের খেলোয়াড়, ঠিক আছে, কার্লোস আলকারাজ। নেক্সট দেখো 1916 সালের কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? আচ্ছা, 1916 সালের যে কংগ্রেসের অধিবেশনটি হয়েছিল সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা অধিবেশন ছিল। কারণ কেন? দেখো এই অধিবেশনে কি হয়েছিল? কংগ্রেস ও আরেকটি রাজনৈতিক দল মুসলিম লীগের মধ্যে কি হয়েছিল? লখনৌ চুক্তি স্বাক্ষর হয়। ওকে, তো 1916 সাল এটা ঐতিহাসিক একটা তোমার অধিবেশন ছিল, লখনৌ অধিবেশন, যেটাতে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হচ্ছেন অম্বিকা চরণ মজুমদার, তিনি সভাপতিত্ব করেছিলেন 1916 সালে লখনৌ অধিবেশনে। নেক্সট হচ্ছে মানুষের রক্তে সর্ববৃহৎ শ্বেত রক্তকণিকা হলো কোনটি? আচ্ছা, মানুষের প্রধানত রক্তকণিকা তিন ধরনের হয়ে থাকে আমরা জানি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, প্রধান কাজ কি বলে ফেলো? অক্সিজেন পরিবহন। তারপরে শ্বেত রক্তকণিকা এন্ড হচ্ছে তোমার আরেকটি হচ্ছে তোমার অনুচক্রিকা। তো এই রক্তকণিকাগুলির মধ্যে এই শ্বেত রক্তকণিকা তোমার হচ্ছে যে সমস্ত কণিকাগুলি থাকে শ্বেত রক্তকণিকার মধ্যে মোনোসাইট থাকে, লিম্ফোসাইট থাকে, তাই তো, ইত্যাদির মধ্যে কোনটি সর্ববৃহৎ? সেটা হচ্ছে অ্যান্সার হবে মোনোসাইট। এই রক্তকণিকা হচ্ছে সর্ববৃহৎ শ্বেত রক্তকণিকা। নেক্সট প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা গ্রন্থের রচয়িতা কে? পুতুল নাচের ইতিকথা একটা উল্লেখযোগ্য বাঙালি এই লেখকের লেখা একটা উপন্যাস, ঠিক আছে। তো এই উপন্যাসটি কে লিখেছিলেন? দেখো পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসটির যিনি লেখক তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত পুতুল নাচের ইতিকথা এটা তোমার প্রকাশিত হয় কবে? প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি প্রথম 1935 সালে, এটা প্রথম প্রকাশিত হয়েছিল। আর মানিক বন্দ্যোপাধ্যায় আরো কিন্তু উল্লেখযোগ্য তার কিছু উপন্যাস ছিল, যেমন হচ্ছে তোমার পদ্মা নদীর মাঝি, তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কিন্তু একটা অন্যতম উপন্যাস ছিল। তারপরে হচ্ছে অহিংসা, জননী, ঠিক আছে। আরেকটি উল্লেখযোগ্য তার উপন্যাসের নাম জেনে রাখো, যেটা হচ্ছে দিবারাত্রির কাব্য। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের বেশিরভাগ স্থান জুড়ে কোন ধরনের বনভূমি দেখা যায়? ভারতে বিভিন্ন প্রকৃতির বনভূমি দেখা যায়। ক্রান্তীয় চিরহরিত, ক্রান্তীয় শুষ্ক চিরহরিত, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, বিভিন্ন প্রকৃতির কিন্তু হচ্ছে তোমার অরণ্য দেখা যায়। তো এই অরণ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন জাতীয় বনভূমি দেখা যায় সবচেয়ে বেশি? সেটা হচ্ছে অ্যান্সার হবে কোনটি বলতো? এটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী যে উদ্ভিদ, সেটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভারতে দেখা যায়, ঠিক আছে। তো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী এমন উদ্ভিদের কিছু উদাহরণ বলতো? এনিওয়ান? শাল, সেগুন প্রভৃতি হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীর উদ্ভিদের উদাহরণ। সেবি গঠিত হয় কত সালে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সংক্ষেপে বলি সেবি। তো এই সেবি গঠিত হয়েছিল কবে? আচ্ছা, সেবির ক্ষেত্রে একটা কিন্তু কনফিউশন তোমাদের মধ্যে থাকে যে সেবি গঠন এবং দুটো সাল এখানে আসে, একটা হচ্ছে 1988 সাল, আর একটা হচ্ছে 1992 সাল। দেখো 1988 সালে সেবি তোমার হচ্ছে স্থাপন হয়, ঠিক আছে, কিন্তু গঠিত সেবির যে বোর্ড গঠিত হয়েছিল সেটা হয়েছিল কবে? এটা অ্যান্সার হবে 1992 সালে গঠিত হয়েছিল সেবি। আচ্ছা, সেবির সদর দপ্তর কোথায়?
সেবির সদর দপ্তর হচ্ছে তোমার মুম্বাইতে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যটি বাংলাদেশ সীমান্তে নয়? আচ্ছা, বাংলাদেশ সীমান্তে নয় কোন রাজ্যটি? দ্রুত করো সকলে। আচ্ছা, বাংলাদেশ সীমান্তে কতগুলি রাজ্য আছে? বাংলাদেশ সীমান্তে রাজ্য আছে তোমার হচ্ছে 5টি। কোন কোন রাজ্য? পশ্চিমবঙ্গ আছে, অসম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে এবং মিজোরাম আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এর মধ্যে কোন রাজ্যটি নেই হচ্ছে তোমার বাংলাদেশ সীমান্তে, সেটা হচ্ছে মণিপুর রাজ্য, এটা বাংলাদেশ সীমান্তে কিন্তু নয়। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হয়েছিল? পলাশির যুদ্ধ ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল, যার মাধ্যমে ভারতে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজত্ব স্থাপন করেছিল। এই পলাশির যুদ্ধে কার কার মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ? সেই 1757 সালের 23শে জুন এই ঐতিহাসিক দিনে পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা এবং কার মধ্যে? সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তোমার হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল। তো এই পলাশির যুদ্ধে বাংলার শেষ যিনি স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তার পতন ঘটে এবং তার পরবর্তী শাসক যিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব হিসাবেই বাংলার নবাব হয়েছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন মীর জাফর। তিনি নবাব হন পরবর্তী সময়ে পলাশির যুদ্ধের পরে। ওকে, নেক্সট হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন কে? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, সকলে কমেন্টে এটার অ্যান্সার করে যাবে। পেনিসিলিন এটার আবিষ্কার কে করেছিলেন? আর যারা প্রতিদিন অ্যান্সার করো তাদের সকলকে ধন্যবাদ প্রতিদিন অ্যান্সার করার জন্য। সকলের কমেন্ট কিন্তু আমি প্রতিদিন পড়ে দেখি, সো তোমরা কিন্তু এটার উত্তর সকলে করে যাবে। নেক্সট প্রশ্ন, ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, ভারত স্বাধীনতা যখন পেয়েছিল, কবে ভারত স্বাধীনতা পায় বলে ফেলো। 1947-এর 15ই আগস্ট এই দিনে ভারতকে স্বাধীন হিসাবে ঘোষণা করা হয়। তো এই ভারত স্বাধীনতা পাওয়ার সময় কে বলতো ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল? দেখো, ভারতের যিনি এই ব্রিটিশের যখন তৎকালীন সময় ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন ক্লিমেন্ট এটলি। এই ক্লিমেন্ট এটলি 1947-এর 20 ফেব্রুয়ারি ঘোষণা করেন যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে, স্বাধীনতা প্রদান করা হবে, এই ঘোষণাটি তিনি করেছিলেন। পরবর্তীতে তিনি নির্বাচনে জয়ী হওয়ার পরে কি করেন? ভারতকে তার কথা মতো 1947 সালে তোমার হচ্ছে 18ই জুলাই যে স্বাধীনতা আইন সেটা পাশ করেন। 1947-এর 18ই জুলাই কি পাশ হয়? জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। তো তৎকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন ক্লিমেন্ট এটলি, তার কথা মতো কিন্তু পরবর্তীতে ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ফিফা বিশ্বকাপ যেটা হচ্ছে ফুটবল, যারা খেলা দেখো তারা জানো ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে কিন্তু বড় টুর্নামেন্ট, যেটা সবচেয়ে বড় আসর সেটা হচ্ছে ফিফা বিশ্বকাপ। এই ফিফা বিশ্বকাপের সূচনা কবে হয়েছিল? এই সম্প্রতি 2022 সালে, গত বছর তার আগের বছর তোমার হচ্ছে ফিফা বিশ্বকাপ হয়েছিল 2022 কাতার বিশ্বকাপ, যেখানে তোমার হচ্ছে আর্জেন্টিনা ফাইনালে জয়লাভ করে। তো এই ফিফা বিশ্বকাপের সূচনা হয়েছিল কবে? সেটা হচ্ছে 1930 সালে ফিফা বিশ্বকাপের সূচনা হয়েছিল। তো 1930 সালে বলতো এটার আয়োজক দেশ ছিল কোনটা? আয়োজক ও বিজয়ী এই দুটো দেশই ছিল কোনটি? সেটা হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ে দেশে এটা আয়োজন করা হয় এবং প্রথম ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছিল উরুগুয়ে 1930 সালে। নেক্সট হচ্ছে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিডেট ব্যবহার করা হয়? অ্যান্সার করো সকলে। গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয়ে থাকে কি? সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড।
যে এটা এখানে ভুল আছে, ঠিক আছে, উত্তরটা এখানে ভুল পড়ে গেছে। এটা হবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় গাড়ির ব্যাটারিতে, ঠিক আছে, গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ওকে, নেক্সট হচ্ছে পুনা চুক্তি কি কারণে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি কি কারণে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে কি বলো? আচ্ছা, প্রথমে আমরা দেখবো পুনা চুক্তি এটা কবে স্বাক্ষর হয়। এটা তারিখ ছিল কবে? 1932 খ্রিস্টাব্দে বা 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষর হয়। এই পুনা চুক্তিটি স্বাক্ষর হয়েছিল কার কার মধ্যে? মহাত্মা গান্ধী ও কার মধ্যে? মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে। এই দুজনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি। এর মূল যে কারণ ছিল বা এটার মূল লক্ষ্য কি ছিল, সেটা হচ্ছে নিচু জাতিকে সর্বসমক্ষে আনা, নিচু জাতিদের যে স্বার্থ সেটা রক্ষার উদ্দেশ্যে এটা স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট হচ্ছে হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল এটা হচ্ছে অন্যতম একটি তোমার উল্লেখযোগ্য মধ্যযুগের একটা স্থাপত্য কীর্তি ছিল। এই হাওয়া মহল এটা হচ্ছে তোমার বেলে পাথর নির্মিত, জানো? বেলে পাথর নির্মিত হাওয়া মহল। এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত জয়পুর, রাজস্থানের জয়পুরে অবস্থিত। আচ্ছা, হাওয়া মহল এটি কে বলতো নির্মাণ করেছিল? হাওয়া মহল যিনি নির্মাণ করেন তিনি হচ্ছেন মহারাজ সাওয়াই প্রতাপ সিং। কে? মহারাজ সাওয়াই প্রতাপ সিংহ, তিনি কিন্তু এটার নির্মাতা ছিলেন। এবং এই হাওয়া মহলটি কবে নির্মিত হয়েছিল? 1799 সালে এটা নির্মিত হয়েছিল। ওকে, চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি? চীন সাগরে সৃষ্টি হয় যে ঘূর্ণিঝড় সেটাকে কি বলা হয়? সাইক্লোন, টর্নেডো, টাইফুন, হ্যারিকেন। তো বিভিন্ন প্রকারের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম থাকে। এগুলোকে স্থানীয় নাম হিসেবে ডাকা হয় এবং পরবর্তীতে বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন এক একটি সাইক্লোনের নাম আলাদা দিয়ে থাকে। সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু কোনো একটা অঞ্চলে বারবার সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ের কিন্তু সেই অঞ্চল অনুযায়ী নাম থাকে। যেমন সাইক্লোন আমাদের আরব সাগর এবং বঙ্গোপসাগর উপকূলে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি হয়ে থাকে সেগুলোকে সাইক্লোন বলা হয়। টর্নেডো তোমার হচ্ছে এটাকে বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে এটাকে দেখা যায়। টাইফুন হচ্ছে তোমার কোথায়? এটা চীন সাগরে দেখা যায়, তো অ্যান্সার হবে অপশন সি। হ্যারিকেন দেখা যায় তোমার হচ্ছে ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন দেখা যায় ইত্যাদি, কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য ঝড়গুলো বা উল্লেখযোগ্য ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের স্থান অনুযায়ী নাম। যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, যুগ্ম তালিকা সংবিধানের সপ্তম তফসিল। সপ্তম তফসিলে কি আছে? ক্ষমতার বিন্যাস আছে, তাই তো? ক্ষমতার বিভিন্ন বিন্যাস করা আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং আরেকটি হচ্ছে তোমার যুগ্ম তালিকা দেওয়া আছে। অবশিষ্ট বিষয়গুলো কিন্তু যুগ্ম তালিকার বা অবশিষ্ট নয়, কেন্দ্রীয় এবং রাজ্য এবং যে উভয় রাজ্য এবং কেন্দ্র প্রণয়ন করতে পারে এমন আইনগুলোকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। যুগ্ম তালিকাতে বর্তমানে 52টি বিষয় আছে। কতগুলি? 52টি বিষয় নিয়ে তোমার হচ্ছে যুগ্ম তালিকা গঠিত। তো এই যুগ্ম তালিকার যে ধারণা সেটা কোথা থেকে গৃহীত হয়েছিল বলো? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে গৃহীত হয়েছিল, ঠিক আছে। অস্ট্রেলিয়া থেকে আরো বিভিন্ন কিছু কিন্তু গৃহীত হয়েছে, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আর কি কি গৃহীত হয়েছে? প্রস্তাবনার ভাষা, প্রস্তাবনার ভাষা গৃহীত হয়েছে। তারপরে তোমার গৃহীত হয়েছে যৌথ অধিবেশন ইত্যাদি গৃহীত হয়েছে, তাই তো? নেক্সট হচ্ছে কোন রাজাকে মহারাজাধিরাজ উপাধি দেওয়া হয়? কোন রাজাকে মহারাজাধিরাজ উপাধি দেওয়া হয় বলো? প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, অশোক, কনিষ্ক, কাকে দেওয়া হয় মহারাজাধিরাজ উপাধি?
অ্যান্সার হবে কাকে, সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তকে দেওয়া হয় মহারাজাধিরাজ উপাধি, বা তিনি কিন্তু মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। তো এই প্রথম চন্দ্রগুপ্ত তাকে বলা হয় কি, চন্দ্রগুপ্ত বংশে এই গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রথম চন্দ্রগুপ্ত সাল 1920 খ্রিস্টাব্দ নাগাদ তিনি কিন্তু গুপ্ত বংশের শাসক হয়েছিলেন, এবং তিনি তাকে বলা হয় গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে লে শহরটি কোন নদীর তীরে অবস্থিত। আচ্ছা, লে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে, যেটা হচ্ছে লাদাখ আয়তন অনুসারে। সেই লাদাখের যে কার্য পরিচালনাকারী যে মেন অঞ্চল যেটা হচ্ছে, সেটা হচ্ছে লে, ঠিক আছে। তো এই লে শহরটি কোন নদীর তীরে অবস্থিত। অ্যান্সার হবে এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত আছে। সিন্ধুর তীরে উল্লেখযোগ্য কিছু তোমার শহর আছে, যেমন করাচি, পেশোয়ার ইত্যাদি, কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য শহরগুলি অবস্থিত সিন্ধু নদীর তীরে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, যেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়। অধিক বৃষ্টিপাত দেখা যায় কোন ঋতুতে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত দেখা যায়, সেটা হচ্ছে শীতকালে অধিক বৃষ্টিপাত। যারা অপশন বি অ্যান্সার করছো সঠিক উত্তর হবে। আচ্ছা, আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর বা আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে সেখান থেকে তোমরা ক্লাস করতে পারো। তার জন্য কি করতে হবে, সেখানে তোমাদের পেইড কোর্সেসের ভিতরে যেতে হবে, গেলে সেখানে তোমরা তোমাদের পছন্দের ব্যাচ WBP, কেপি ফাউন্ডেশন, SSC GD, উদ্যম ফাউন্ডেশন এবং বিভিন্ন কিন্তু অন্যান্য প্র্যাকটিস ব্যাচ বর্তমানে চলছে। যে PSC ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচ আছে, তো লেডি কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচ আছে, তো ইত্যাদি ব্যাচের মধ্যে তোমরা যদি এনরোল করতে চাও অবশ্যই একবার চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। তোমরা এখানে ভর্তি হলে কি কি পাবে, এখানে ভর্তি হলে তোমরা সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস, সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, অভিজ্ঞ টিচারদের কাছ থেকে ক্লাস করার সুযোগ, লাইভ মিস করলে রেকর্ড দেখার সুযোগ, ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং বিষয়ভিত্তিক মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পাবে। সো আজকেই চেক করো আমাদের TWS একাডেমি অ্যাপ এবং ডাউনলোড করে এনরোল করো তোমার নাম। নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে কৃষি মন্ত্রী কোথায় প্রথম মিলেট এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। কৃষি মন্ত্রক বা কৃষি মন্ত্রী তারা প্রথম কোথায় মিলেট এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। অ্যান্সারটা হবে কি, সেটা হচ্ছে নতুন দিল্লিতে। নেক্সট হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। সাতবাহন সাম্রাজ্য, এই সাম্রাজ্যটা শ্রেষ্ঠ রাজা কে, সিমুক, সাতকর্ণী, গৌতমী পুত্র সাতকর্ণী, বলিষ্ঠ পুত্র সাতকর্ণী, বলে ফেলো। দেখো, সাতবাহন বংশ, সাতবাহন বংশের সূচনা কে করেন, সিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। তার পরবর্তী সময়ে প্রথম সাতকর্ণী, তারপরে অন্যান্য তোমার হচ্ছে শাসকরা আসে। তার মধ্যে গৌতমী পুত্র সাতকর্ণী, গৌতমী পুত্র সাতকর্ণী তিনি ছিলেন এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক। এই গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখো, তার যে কৃতিত্ব সেটা সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি, নাসিক প্রশস্তি থেকে। নাসিক প্রশস্তির রচয়িতাকে, তার মাতা গৌতমী বলশ্রী। ওকে, তো এই গৌতমী পুত্র সাতকর্ণী তিনি হচ্ছেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। নেক্সট দেখো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্থাপিত হয় কবে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, বা এটাকে আমরা সংক্ষেপে বলবো SAIL, স্যাল, এটা প্রতিষ্ঠিত হয় কবে। এটা হচ্ছে ভারতের স্টিল কোম্পানি, স্টিল মালিকাধীন কোম্পানি, বিভিন্ন তোমার হচ্ছে যে সমস্ত লৌহ ইস্পাত কারখানা আছে সেগুলোকে কন্ট্রোল করে থাকে, যেমন এর মধ্যে তোমার ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, রৌরকেল্লা প্রভৃতি স্যাল দ্বারা কন্ট্রোল করা হয়। তো এই স্যাল স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে স্থাপিত হয়েছিল কবে, সেটা হবে 1975-এ এটা স্থাপিত হয়। এটার সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে। নেক্সট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে। অ্যান্সার হবে কোথায় বলো।
আচ্ছা, ভারতীয় সংবিধানের বিভিন্ন স্বাধীনতার যে সমস্ত অধিকার বা বিভিন্ন কিন্তু মৌলিক অধিকারের মধ্যে আসে এই ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা একটা মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা কোথায় আছে? এটা হচ্ছে তোমার হচ্ছে 25 থেকে 28 ধারায় এই ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণিত আছে। নেক্সট হচ্ছে মার্কো পোলো কোন দেশের বাসিন্দা ছিলেন? বলে ফেল, মার্কো পোলো কোন দেশের বাসিন্দা ছিলেন? আচ্ছা, মার্কো পোলো তিনি ছিলেন একজন কোন দেশের বাসিন্দা? একজন ইউরোপীয় তো ছিলেন, তিনি ছিলেন একজন ইটালিয়ান পর্যটক। তিনি ত্রয়োদশ শতকে, মানে হচ্ছে 1300 শতাব্দীর মধ্যে তিনি ভারতে এসেছিলেন। এবং তিনি আসেন কোথায়? বলা হচ্ছে তিনি এসেছিলেন দক্ষিণ ভারতে। তো এই দক্ষিণ ভারতে আসেন। তাছাড়া তিনি মার্কো পোলো এই ত্রয়োদশ শতাব্দীতে এশিয়ার বিভিন্ন কান্ট্রি তিনি কিন্তু ভিজিট করেছিলেন, যার মধ্যে চীন এবং অন্যান্য দেশে তিনি পর্যটক হিসাবে গেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? আচ্ছা, অ্যাটমিক ভারতের যে পারমাণবিক বিদ্যুতের যদি ইতিহাস আমরা জানতে চাই, তাহলে আমাদের প্রথমে আসতে হবে কি জানো? অ্যাটমিক এনার্জি কমিশন সম্পর্কে। অ্যাটমিক এনার্জি কমিশন, যেটার প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে, এবং এটার প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন সেই হোমি ভাবা, তিনি ছিলেন এটা প্রথম চেয়ারম্যান। পরবর্তীতে অ্যাটমিক এনার্জি কমিশনের হাত ধরেই স্থাপিত হয়েছিল অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট। এই অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট এটা স্থাপিত হয় 1954 সালে, এবং এটাকেই নাম পরিবর্তন করে পরবর্তীতে 1967 রাখা হয়েছিল কি? ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট। তো এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তো এটা তোমার হচ্ছে বলতো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে যদি প্রশ্ন আসে সেটা হবে 1954-তে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো অ্যান্সার হবে এখানে কি? ট্রম্বে। এই ট্রম্বোতে কিন্তু এই ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত। নেক্সট হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটি কে রচনা করেন? আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকের রচয়িতা কে? আনহ্যাপি ইন্ডিয়া শীর্ষক পুস্তকটি রচয়িতা হচ্ছে লালা লাজপত রায়। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? শব্দের তীব্রতা পরিমাপের এককটার নাম কি? অ্যান্সার হবে কি? শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় ডেসিবেল একক। নেক্সট হচ্ছে ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? আচ্ছা, ফতেপুর সিক্রি এটা 1571 সালে মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ পেয়েছিল। ঠিক আছে, তো এই 1571 সালে কে ফতেপুর সিক্রিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী করেছিলেন? অ্যান্সার হবে কে? এটা হবে আকবর। তিনি উত্তরপ্রদেশের আগ্রার অন্তর্গত ফতেপুর সিক্রিকে তার রাজধানী হিসাবে বেছে নিয়েছিলেন। নেক্সট হচ্ছে রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল। ভেবেচিন্তে অ্যান্সার করো। রাজ্যের যে মন্ত্রী পরিষদ থাকেন তার সদস্যদের বন্টন কে করে থাকেন? অ্যান্সার হবে কে? এটা হবে মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল, তিনি এই রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন। এই ছিল আজকের কিছু প্রশ্ন নিয়ে সংক্ষেপে আলোচনা। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ক্লাসে একটি করে লাইক করে দেবে, আর নিজে আমাদের TSS একাডেমি চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না সমস্ত ফ্রি ক্লাস দেখতে। আর আমাদের TSS একাডেমির সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন নামক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পড়াশোনা এগিয়ে নিয়ে যাও। টাটা।